প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। এই এপিসোডে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। যেই সাক্ষাৎকারটি গত ৩রা আগস্ট সোমবার প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলোতে। ঘাবড়ে যাবেন না, প্রথম আলোকে প্রমোট করছি না, বাট প্রথম আলো যেহেতু সাক্ষাৎকারটি নিয়েছিল, অন্য কোনো দৈনিক নেয়নি কিন্তু, তাই আমাকে সেটি প্রথম আলোর নামই ব্যবহার করতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই সাক্ষাৎকার দিয়েছিলেন বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাক্ষাৎকারটি নানা কারণে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার কাছে। সেই সাক্ষাৎকারে এমন কিছু সত্য ফুটে উঠেছে যেখানে আমাদের জাতীয় রাজনীতি এবং বিশেষভাবে বিএনপির দলীয় রাজনীতি কিভাবে যাচ্ছে, আসলে কেমন রাজনীতি আমরা করি, আমরা কি গতানুগতিকতার বাইরে আসতে পেরেছি, আসবার কোনো চেষ্টা আছে, এই সব কিছু উঠে এসেছে তার সাক্ষাৎকারে। সাক্ষাৎকারটি বেশ দীর্ঘ, বাট আমি সব কিছু ডিটেইলে হয়তো আলাপ করতে পারবো না বা কথা বলতে পারবো না সবগুলো পয়েন্ট নিয়ে। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলাপ করব, হাইলাইটস বলতে পারেন, বিশেষ অংশ। আমার মতামত দেব, আপনাদের মতামত জানতে চাইব, কমেন্টে আপনারা নিশ্চয়ই জানাবেন এগুলো সম্পর্কে আপনারা কি ভাবছেন। তো দেরি না করে সরাসরি সাক্ষাৎকারে ঢুকে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, নানা কারণে এই জুলাই মাসে, গতকালই আমরা উদযাপন করলাম জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী। এটি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি এপিসোডটি শুরু করছি। তো প্রথম আলো পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু প্রশ্ন করা হয় আর তিনি সেই প্রশ্নগুলোর উত্তর দেন। তো একটি প্রথম দিকের প্রশ্ন ছিল যে তিনি কিভাবে সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ হলো। ৫ আগস্টের নির্দিষ্ট দিনের কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ৫ আগস্ট ক্যান্টনমেন্টে ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে, নেতৃস্থানীয়দের সঙ্গে মিলিত হয়েছিলেন হাসিনা পালিয়ে যাবার পরপর। তো সেই দিনের কথা বলা হয়েছিল, প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কিভাবে তিনি গেলেন সেখানে, তার সঙ্গে যোগাযোগটি কে করিয়ে দিয়েছিলেন, এইভাবে প্রশ্নটি করা হয়েছিল। তো মির্জা ফখরুল যে উত্তরটি দিয়েছেন সেটি হলো, তিনি আগেই জানতে পেরেছিলেন 10টার কিছু সময় পর এখন রিটায়ার্ড অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে ফোন করেছিলেন, মির্জা ফখরুলকে ফোন করে তাকে জানিয়েছিলেন যে আর্মি চিফ তার সঙ্গে কথা বলবেন, তাকে ফোন করবেন, তিনি যাতে ফোন ধরেন। তো আগেই তাকে অ্যালার্ট করা হয়েছিল। আনুমানিক 12টা নাগাদ সেনাপ্রধান তাকে ফোন করেন। ফোন করলে সেনাপ্রধান নিজের থেকে বলেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান, এই বিষয়ে কথা বলতে চাই। তো মির্জা ফখরুল তাকে বলছেন, আপনি আর কাকে কাকে ডাকছেন? তো সেনাপ্রধান উত্তর দিলেন, বেশিরভাগ রাজনৈতিক দলকে ডেকেছেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভাষা পছন্দ হয়নি, আমি দুঃখিত। মির্জা ফখরুল আর্মি চিফকে জিজ্ঞেস করছেন আপনি আর কাকে কাকে ডাকছেন। আমি জানি না আপনারা কিভাবে দেখছেন বা শুনছেন, আমার এটি পছন্দ হয়নি। মির্জা ফখরুল আর্মি চিফের কোনো সাবঅর্ডিনেট না। সো তিনি ডাকছেন এবং কাকে কাকে আর ডেকেছেন কিংবা ডাকছেন, এমন হতে পারে না বিষয়টি। যাক, এটি মির্জা ফখরুলের ভাষা, তিনি হয়তো বুঝেই বলেছেন। সেনাবাহিনীর প্রতি তাদের সাবমিশন রাজনীতিবিদদের বা আমাদের প্রচলিত রাজনীতির হয়তো এই পর্যায়ে আছে। আচ্ছা, আর্মি চিফ অনেক ভালো কাজ করেছেন, পরবর্তী সময়ে করেছেন, এখনও করছেন আমি বিশ্বাস করি, যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তারপরও মির্জা ফখরুলের এই বক্তব্য ঠিক যাচ্ছে না। যাই হোক, তো এত প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বললেন, ওখানে যেতে যেতে অর্থাৎ সেনানিবাসে যেতে যেতে, যেখানে তাকে যাওয়ার জন্য একটি আর্মির গাড়ি পাঠানো হয়েছিল, একজন সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে গিয়েছিলেন, কারণ রাজপথের পরিস্থিতি তখন স্বাভাবিক ছিল না। তো তিনি সেখানে যেতে যেতে তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। কথা বলে তিনি ঠিক করেছেন সেখানে আলোচনা কোন দিকে এগোলে মির্জা ফখরুল কৌশলগতভাবে কোন দিকে এগোবেন কিংবা তিনি কিভাবে ম্যাচ করবেন বিষয়টির সঙ্গে। তো সেই আলোচনায় সরকার গঠন করবার কথাও বোধহয় এসেছে এবং সেখানে তিনি ডিসাইড করেছেন, তার বক্তব্য থেকে যেটি মনে হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে বলে দিয়েছেন যে এই ধরনের সরকার হতে হবে, আর সেই বার্তাটি তিনি বহন করে নিয়ে গেছেন সেনানিবাসে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন যে আমি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করি লন্ডনে, আমরা কি আলোচনা করব, কত দূর যেতে পারি না পারি তার সঙ্গে আলোচনা করে ঠিক করে নেয়ার পর আমরা যাই। আচ্ছা, মির্জা আব্বাসের জন্য ভিন্ন গাড়ি পাঠানো হয়েছিল, তিনিও গিয়েছিলেন, সম্ভবত এই প্রসঙ্গে তিনি বলছেন আমরা যাই। আচ্ছা, তো এখন ফখরুল সাহেব আরও বলেছেন যে ওখানে যাওয়ার পর অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে তার দেখা হয়, সেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আগে থেকেই ছিলেন। জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান, এখন যিনি সংসদের বিরোধী দলীয় নেতা, হামিদুর রহমান আজাদ, আরও কেউ কেউ সেখানে ছিলেন, জুনায়েদ সাকি ছিলেন, তাদের কথা বললেন। তো সেখানে গভর্নমেন্ট ফরমেশনের কথা উঠছিল, সরকার গঠনের বিষয়টি। তো একটি জাতীয় সরকারের আলোচনা চলছিল, অর্থাৎ অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটি জাতীয় সরকারের প্রস্তাব পেশ করেছিলেন। সব দল থেকে মিলিতভাবে একটি জাতীয় সরকার, যেটিকে আমরা ন্যাশনাল গভর্নমেন্ট বলি। তো এটি কোনো নতুন কনসেপ্ট না, জাতীয় সরকারের কনসেপ্ট আছে, অতীতে বিভিন্ন দেশে হয়েছে বিভিন্ন সময়ে, এবং সেটি একটি সফল মডেল। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতীয় সরকার কিন্তু হতে পারে এবং অনায়াসেই হতে পারত। তো ফখরুল সাহেব বলেছেন, কিন্তু আমি তো আগেই পার্টি চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে ঠিক করে রেখেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো জাতীয় সরকারে থাকব না। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে অসংখ্যবার অসংখ্য জায়গায় অনেকেই এই প্রশ্ন তুলেছেন যে এমন কেন হলো না, অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, সেই সরকারকে ঠিকমতো ফাংশন করতে না দেয়া। কার্যত বিষয়টি এরকমই ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতাধর কোনো সরকার ছিল না, সেটি আমরা বুঝতে পেরেছি, পুরো দেশের মানুষ সেটি বুঝতে পারেন। তো এটি অনেকটা কারো হাত পা বেঁধে তাকে পানিতে ছেড়ে দেওয়া, তুমি সাঁতার কাটো। অন্তর্বর্তীকালীন সরকার ছিল তেমন একটি সরকার। তো তখন এই সরকারের অসহায়ত্ব, 1002 তথাকথিত আন্দোলন সামলাতে হয়েছে তাদের। তথাকথিত বলবো আমি, এগুলো কোনো আন্দোলন ছিল না, উস্কানি দেবার জন্যে, এবং এগুলো অনেকগুলি অর্কেস্ট্রেটেড, পরিকল্পিত। আওয়ামী বাকশালীরা এর মধ্যে যুক্ত ছিলেন, দেশি বিদেশি চক্র, ষড়যন্ত্র, অনেক কিছু এর মধ্যে যুক্ত ছিল। 1002 আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারকে সামাল দিতে হয়েছে। তো সেটি যথেষ্ট কাজ করবার জন্যে। এটি তো বড় কাজ, এর চেয়ে বড় কাজ আর কী হতে পারত, কি করা সম্ভব ছিল? যাই হোক, তো তখন অনেকে হতাশায় বলতেন যে তখন কেন একটি জাতীয় সরকার গঠন করা হলো না, তখন কেন একটি বিপ্লবী সরকার গঠন করা হলো না। আসলে এই বার্তাটি বোধহয় অনেকের কাছে পৌঁছয়নি যে বিএনপি ছিল এই জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার গঠনের প্রধান বিরোধিতাকারী। রিপিটেডলি তারা বিরোধিতা করেছে, তারা সহ্যই করতে পারেনি এই টার্নগুলো। শুরু থেকেই, ফ্রম ডে 1, 5 আগস্ট থেকেই, সেনানিবাস থেকেই তীব্র এবং প্রকাশ্য বিরোধিতা শুরু হয়েছে। মির্জা ফখরুল বললেন যে আমি বলে দিয়েছি আমরা ন্যাশনাল গভর্নমেন্টে থাকতে পারবো না, কারণ আমার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি ইন্টারিম গভর্নমেন্ট। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমাদের জাতীয় রাজনীতি বুঝবার একটি চমৎকার বিষয় আছে। এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 15-16 বছরের একটি স্বৈরাচারী সরকারের পতনের পর, হাসিনার মতো মনস্টারের বিদায় হওয়ার পর একটি সরকার গঠিত হতে যাচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি দুজন ব্যক্তির আলোচনার কোনো বিষয় নয়। আমাদের রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই, থাকতে পারে না, কখনোই ছিল না। কি আওয়ামী লীগ কি বিএনপি, এরা একই মুদ্রার এপিটুপিট। আসলে আমি যেটা বুঝি, আমার আন্ডারস্ট্যান্ডিং, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্যই ছিল না। তিনি জাস্ট প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে জিজ্ঞেস করেছিলেন কোন ধরনের সরকার হলে ভালো হয়। তার মনে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ভালো হবে। তিনি বলেছেন, মির্জা ফখরুল সেই বার্তা ক্যারি করেছেন।
দুজন মিলেও ঠিক করা সিদ্ধান্ত না এটি। তো সেই সিদ্ধান্তের বাইরে আর তিনি যাবেন কি করে, যদিও আমাদের জন্য কল্যাণকর ছিল একটি জাতীয় সরকার। 18 মাস ধরে যেই টানাপোড়েন চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষভাবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ হয়ে উঠেছিল। তো সেই টানাপোড়েনের কোনো দরকার ছিল না, দরকার হতো না। অনায়াসে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকতো, একটি জাতীয় সরকার হতে পারত, অনেক কিছু স্মুথলি করা যেত, যেভাবে আমরা চাইতাম সেভাবেই হতে পারত। এবং হাসিনা লেসপেন্সার উচ্ছিষ্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আমাদের ক্যারি করতে হতো না এই বিএনপি সরকারের 6 মাস পর্যন্ত। যাই হোক, বিএনপির জন্য সেটি হতে পারেনি। আর দলগুলো সিদ্ধান্ত কিভাবে নেয়, যত গুরুত্বপূর্ণই একটি বিষয় হোক, সিদ্ধান্ত তারা কিভাবে নেয় সেটি কিন্তু আমরা বুঝেই গেলাম। ওয়ান ম্যান শো। শেখ হাসিনাও সব সিদ্ধান্ত নিজেই নিতেন, এবং শেখ হাসিনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দলের কারো পক্ষে কোনো কথা বলা, সেটি যতই যৌক্তিক হোক, যতই দলের জন্য কল্যাণকর হোক, দেশের জন্য ভালো হোক, কোনো লাভ ছিল না। কারোর দুঃসাহস ছিল না, কেউ দুঃসাহস করেননি যে শেখ হাসিনার মতের বাইরে গিয়ে বলবেন না এটি ঠিক হচ্ছে না, এরকম করলে বোধহয় ভালো হবে। কেউ সেই দুঃসাহস দেখায়নি। তো একই বিষয় হয়েছে বিএনপির ক্ষেত্রে। পার্থক্য আর কি হবে, হবার তো কোনো কারণ নেই, একই রাজনীতি করেন তারা। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, প্রথম আলো জিজ্ঞেস করেছিলেন মির্জা ফখরুলকে যে জাতীয় সরকারের দাবিটি কে তুলেছিলেন। তো তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তিনি বলেছেন সম্ভবত মান্না, মাহমুদুর রহমান মান্নার কথা বলা হচ্ছে, নাগরিক ঐক্যের। আচ্ছা, ডক্টর ইউনূস সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ডক্টর ইউনূসের ব্যাপারটি কে তুলল আলোচনায়। তো তিনি জানালেন ডক্টর ইউনূসের ব্যাপারটি আসলে সেনা সদরে আলোচনা হয়নি। সেনাপ্রধান যেখানে ডেকেছিলেন বা যেখানে মিটিং হচ্ছিল তাদের, সেখানে এই আলোচনা আসেনি। একই দিনে প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে 5 তারিখ সন্ধ্যার পরই কিন্তু আবার বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে, শাহাবুদ্দিন চুপ্পুর উপস্থিতিতে আরেকটি মিটিং হয়। সেই মিটিংটি হয় আরও কম্প্রিহেন্সিভ, আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, ছাত্র সমন্বয়করা, ছাত্র নেতারা সেখানে অংশগ্রহণ করেন, এবং সিভিল সোসাইটি থেকেও কেউ কেউ অংশগ্রহণ করেন, ডিজিএফআই, এনএসআই, এই পর্যায়ের এই বাহিনীগুলোর ঊর্ধ্বতনরা অংশগ্রহণ করেন সেই আলোচনায়। তো বঙ্গভবনের সেই আলোচনায় ডক্টর ইউনূসের নাম এসেছে। তো ফখরুল সাহেব জানালেন কোনো রাজনৈতিক দলের মুখ থেকে সেই নামটি আসেনি, ছাত্ররা সেই নামটি বলেছেন। ডক্টর ইউনূসকে চুজ করেছেন, সিলেক্ট করেছেন বা তার নাম নিয়েছেন ছাত্ররা, পরিষ্কার করে তিনি বলেছেন। আচ্ছা, কোন ছাত্ররা? সেখানে কি জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ ছিলেন? না, ছিলেন না। সেখানে এখন আমরা যাদেরকে এনসিপিতে দেখি, মূলত তারাই ছিলেন সেখানে, তারাই মুখ্য ভূমিকা পালন করছিলেন। তাদের মতামতেরই মূল্য দিতে হয়েছে উপস্থিত সবাইকে, রিগার্ডলেস অব, নির্বিশেষে কত বছরের কার রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনীতিতে কে কি করে ফেলেছেন, কে কোনো কিছু উল্টে দিয়েছেন, কিচ্ছু আসে যায়নি। এই বাচ্চা ছেলেগুলো, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটওয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, এরাই ছিলেন সেখানে সেদিন। এবং এদের বক্তব্য, এদের মন্তব্য, এদের সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে উপস্থিত সবাইকে। আমরা জেনেছি পরবর্তীতে তাদেরই মুখনিসৃত কথা ছিল সেইটি। সমন্বয়করাই বলেছেন, গণমাধ্যমে সেই সব এসেছে বহুভাবে, যে সেনাপ্রধান মন্তব্য করেছিলেন এবং মির্জা ফখরুল সেই কথা বলেছিলেন। প্রফেসর আসিফ নজরুল সেই কথা আরো বিস্তারিত বলেছেন। আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে সম্প্রতি, এই 5 আগস্ট উপলক্ষে, গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে। প্রথম আলো নিয়েছে সেই সাক্ষাৎকারটি। আসিফ নজরুল পরিষ্কার করে বলেছেন, সেনাপ্রধান প্রকাশ্যে বিরোধিতা করেছেন ডক্টর ইউনূসের নাম। তিনি বলেছেন ইউনূস কনভিক্টেড, তার বিরুদ্ধে কনভিকশন আছে, শ্রম আইনে দণ্ডাজ্ঞা আছে, তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা আছে। এইটি বলছিলেন সেনাপ্রধান আসিফ নজরুলকে এবং একটি ক্লোজ সার্কেলকে। যখন অধ্যাপক ইউনূসের নাম এসেছিল, দীর্ঘ সময় ধরে সেটি নিয়ে কথাবার্তা হয়েছে ছাত্রদের অনুপস্থিতিতে।
অর্থাৎ সেনাপ্রধান চাইছিলেন কোনোভাবেই যাতে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে না পারেন, কিন্তু তিনিও টিকতে পারেননি। কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতা ছাত্রদের সিদ্ধান্তের বিরোধিতা করেননি সেদিন। অর্থাৎ সেই ছাত্ররা এখন যারা কেউ না, এখন তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন নিজেদের, এনসিপি সমন্বয়কদের কেউ কেউ, কিংবা তখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন তারা অন্য প্ল্যাটফর্মে আছেন। কিন্তু এই বাচ্চা ছেলেরা যাদেরকে বিএনপি নেতারা মুতিয়ে ভাসিয়ে দিতে চেয়েছে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চেয়েছে থুতু ফেলে, তাদের কথাই গুরুত্বপূর্ণ ছিল। তারাই সব সিদ্ধান্ত নেবার অধিকারী ছিলেন সেখানে, আর কারো মাতব্বরি সেখানে টেকেনি। এই কথাটা পরিষ্কার হয়েছে এখানে। কারণ ডক্টর ইউনূসকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হলো ছাত্রদের পক্ষ থেকে, এইটির প্রকাশ্য বিরোধিতা কেউ করবার সাহস দেখাননি। তো অতটাই ক্ষমতাধর তারা ছিলেন সেদিন। কিন্তু 2 বছরের ব্যবধানে এখন বিএনপি সরকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথা শুনবে, প্রশাসন তাদের কবজায়। তাই তারা এখন মনে করছে এনসিপির বিরুদ্ধে যা ইচ্ছে তাই করে দেবে, এবং সেটি তারা ইদানিং করে দেখাচ্ছে। বিশেষভাবে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এবং যুব সংগঠন, যুবদল, মূল দলও কম যাচ্ছে না। প্রতিনিয়ত উস্কানিমূলক কথা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সময়কার এখনকার এনসিপি নেতৃবৃন্দকে হুমকি দেয়া, তাদেরকে উড়িয়ে দেয়া, তাদেরকে তুচ্ছ করা, তারা কেউ না এটি বোঝাবার চেষ্টা করা। কিন্তু না, ফখরুল সাহেবের ইন্টারভিউতে কিন্তু সত্য কথাই বেরিয়ে এসেছে। তারা অনেক কিছু সেখানে ছিলেন। তারা ছিলেন আমাদের ভাগ্য নিয়ন্ত্রক, জাতির ভাগ্য নিয়ন্ত্রক। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ফরমেশন, সেই সরকারের প্রধান নির্ধারণ করা, উপদেষ্টাদের যাচাই বাছাই করে প্রস্তাব করা তাদের নাম, এবং সেভাবে সরকার গঠিত হওয়া, সরকারের ফাংশন করা, এই সব কিছুই তাদের বলিষ্ঠ নেতৃত্ব, অ্যাক্টিভ পার্টিসিপেশন, এইসব কারণেই সম্ভব হয়েছে। তো যদিও তারা এখন বিএনপির কাছে কেউ না, সময়ের ব্যবধানে এটি হয়েছে, আর কিছুই না। বিএনপি অতীত ভুলে গেছে, এটি সুস্পষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, আরও কিছু প্রশ্ন করা হয় ফখরুল সাহেবকে সে ইন্টারভিউতে। ছাত্রদের সঙ্গে কিভাবে যোগাযোগ হতো, কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে ছাত্রদের সঙ্গে সমন্বয় ছিল কিনা। তো তিনি বলেছেন না, ছাত্ররা তাদের মতো করে করেছে সবকিছু। বিএনপির সাপোর্টের কথা তিনি বলেছেন। আর এটিও বলেছেন যে আমাদের তো সব নেতারা তখন জেলে। এবং প্রথম আলো সাক্ষাৎকার গ্রহীতা যিনি নিচ্ছিলেন সাক্ষাৎকারটি প্রথম আলোর পক্ষ থেকে, তাকে বলছিলেন যে আপনার মনে থাকবার কথা, আমি পার্টি অফিসে গিয়ে প্রেস কনফারেন্স করে করে বাসায় চলে যেতাম, এই ছিল আমার কাজ। আর আমাদের নেতারা ছিলেন সবাই ভিতরে অন্দরমহলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিএনপি এখন দাবি করে তারাই জুলাইয়ের একমাত্র নিয়ন্ত্রক। তারেক রহমানকে তারা এক দফার ঘোষক বানাতে চান। তারা বলতে চান সালাউদ্দিন আহমেদ শিলংয়ে না থাকলে, তারেক রহমান লন্ডনে না থাকলে জুলাই অভ্যুত্থান নাকি হতো না। এর চেয়ে মিথ্যাচার, এর চেয়ে মিথ্যে কথা, এর চেয়ে প্রতারণায় জাতির সঙ্গে আর কিছুই হতে পারে না। হ্যাঁ, অনেকেই অনেকভাবে জুলাই অভ্যুত্থানের, জুলাইয়ের বেনিফিট নেবার চেষ্টা করছেন, জুলাইয়ের ক্রেডিট নেবার চেষ্টা করছেন যার যার মতো করে। কিন্তু বিএনপি যে বয়ান তৈরি করবার চেষ্টা করছে, যেটি তারা ডকুমেন্টারিতে গতকাল দেখালো তথ্যচিত্রে, যদিও অনেকে বলবেন সেটি তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সরকারেরই, এখন কোনো মন্ত্রণালয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে নেই। আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন এখন ইশরাক হোসেন। তো সেখান থেকে যে ডকুমেন্টারি দেখানো হলো, পুরো জাতি হতাশ হয়েছে। এটি হতে পারে না, চরম মিথ্যাচার এবং ধৃষ্টতা, নির্লজ্জ ব্যবহার এটি। বাট মির্জা ফখরুলের সাক্ষাৎকার সত্যি কথাই বলছে, প্রকৃত সত্য এখান থেকে কিছু হলেও বেরিয়ে আসছে। তো প্রিয় দর্শক শ্রোতা, জামায়াত সম্পর্কে আরেকটি প্রশ্ন করা হয়েছিল, যদিও প্রথম আলো এই প্রশ্নটি এবং এই প্রশ্নের উত্তর পরবর্তীতে ব্যবহার করবে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে। কখনো না কখনো বিএনপি এটি প্রথম আলো এটি ব্যবহার করবে। প্রথম আলোর পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ছাত্রদের ছাড়াও জামায়াতের সঙ্গেও তো আপনাদের যোগাযোগ ছিল, সেই যোগাযোগ কিভাবে হতো, সমন্বয় কিভাবে হতো, এই প্রশ্ন করা হয়েছিল। উত্তর দিয়েছেন ফখরুল সাহেব, দলটির নেতারা তো আত্মগোপনে ছিলেন, গোপনে যোগাযোগ হতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটি প্রথম আলো ব্যবহার করবে কোনো ন্যারেটিভ জাস্টিফিকেশনের জন্য। প্রথম আলো বলবে যে এইটি একটি মেটিকুলাস ডিজাইন ছিল,
কারণ জামায়াত এবং বিএনপি বহু বছর থেকে বহুদিন থেকে গোপনে সুপরিকল্পিতভাবে আওয়ামী সরকারের পতনের জন্য কাজ করে যাচ্ছিল। তো এটি প্রথম আলো রেখে দিল এই বক্তব্য। মির্জা ফখরুলের এই সরল স্বীকারোক্তি ভবিষ্যতে তারা ব্যবহার করবে। এটির জন্য তারা বসেনি, তারা ইতিমধ্যে নানা বয়ান তৈরি করেছে, আমরা জানি। সুযোগ পেলেই চেষ্টা করছে। আমরা ইদানিং এনসিপির খবরগুলো তারা যেভাবে কাভার করছে সেটা দেখলেই বুঝতে পারি, পুরো জাতি বুঝতে পারে। তো আমরা আশা করেছিলাম প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের চরিত্র বদলাবে কিছুটা হলেও, তো তারা সেই লাইনে হাঁটছে না আসলে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। আজ তাদের সম্পর্কে কথা বলার জন্য আসলে এপিসোড করছিলাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাক্ষাৎকারটি আপনাদের কেমন লাগলো এবং এই সাক্ষাৎকারে আমাদের জাতীয় রাজনীতির, আমাদের জাতীয় চরিত্রের প্রতিফলন আছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো পরের এপিসোডে।